নির্বাচনের মধ্যেই মারাত্মক অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তিতে আরও একবার কলকাতা হাইকোর্টের রায়কে মানি না বলে যে ধরনের প্রাথমিক রিয়াকশন এসেছে, তাতে করে পরিষ্কার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি। কোন প্রসঙ্গে কেন বলছি ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরে গিয়েছেন, কিন্তু আপনাদের আজকে কলকাতার হাইকোর্টের রায়ের একটি অংশ দেখিয়ে বলবো কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করার একটি নির্লজ্জ প্রয়াস চালিয়েছিল আমাদের এই রাজ্য সরকার, শুধুমাত্রই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে। সেটা যেন একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে। আর এই রায়কে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি রায় মানি না, অমিত শাহ প্রশ্ন করেছেন কোনো মুখ্যমন্ত্রী কি বলতে পারেন যে আমি রায় মানি না? আপনি চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারেন, কিন্তু আপনি কি বলতে পারেন যে আমি রায় মানি না? আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ কথা বলতে পারেন। প্ল্যান সি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে, একদল বাদ দিয়েছে। হিন্দুদের রেখে দিয়েছে, মুসলিমদের বাদ দিয়েছে, হিন্দুদেরও সবাইকে রাখেনি। তুমি দেখবার কে? তুমি সার্ভে করেছো, দেখেছো কমিশন কোনটা করা উচিত কোনটা না করা উচিত? আমরা 1 বছর খেটে খুঁটে তারপরে করেছিলাম। তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে, কোনটা চালাবে ঠিক করে নাও। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য রাজ্যের মাটি থেকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে কিভাবে অ্যাপিজমেন্টের রাজনীতি করা হচ্ছে আমাদের রাজ্য সহ কংগ্রেসের বিভিন্ন রাজ্যে, তার জ্বলন্ত উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বজায় রয়েছে বিভিন্ন আরও ক্ষেত্রে। তার মধ্যে আরও একটি কারণ হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হোক। মমতার সাধু মন্তব্য নিয়ে ইতিমধ্যেই আদালতে আর্জি বিশ্ব হিন্দু পরিষদের। এবং রাজ্যে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার আরও একটা নমুনা দেখাচ্ছি। কলকাতায় বাংলাদেশের একজন এমপি এসেছিলেন চিকিৎসা করাতে, তাকে মৃত অবস্থায় পুলিশ নিউ টাউন থেকে উদ্ধার করেছে, খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। বাংলাদেশের এই এমপির নাম আনোয়ারুল আজিম। কি ধরনের আইনের শাসন আমাদের এই রাজ্যে চলছে তার অনুমান বোধহয় এবার পড়শি দেশ বাংলাদেশেও পৌঁছে গেল। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যেই চাকরিতে ঢুকে গিয়েছেন তাদের ওপর প্রভাব পড়বে না। আদালত তার রায়ে জানিয়েছে 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটের ওপরেই। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? কলকাতা হাইকোর্ট বলছেন 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তা বুধবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। আর আপনারা বুঝতেই পারছেন 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পর যখন এই রায় এসেছে, খুব স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই ক্রুদ্ধ হয়ে গিয়েছেন, রাগান্বিত হয়ে গিয়েছেন। কি বলছেন, কার সম্বন্ধে বলছেন সেটা হয়তো সম্ভবত তার হুঁশ থাকছে না। মঞ্চের ওপর থেকে গতকালে কি বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের শোনাতে চাইব। সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব।
এরা আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই, তুমি পছন্দ করো না বলে। শুনলেন বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই খুব ক্রুদ্ধ হয়ে গিয়েছেন। কলকাতা হাইকোর্টের এই রায়কে মানি না এমন কথা বলছেন। এটা কি বলা যায়? একজন সাংবিধানিক প্রধান, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের রায় মানি না, একথা তিনি কেন কোনো সাধারণ মানুষও বলতে পারেন? কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে এমন বক্তব্য বললেও না নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়, না কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যখন বক্তব্য রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছিলেন। আপনাদের শোনাতে চাইব, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন। এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, গোটা রাজ্যে যেখানে যেখানে কংগ্রেসের শাসন রয়েছে, সেখানে কিভাবে সংখ্যালঘুদের একটা অংশকে এই ওবিসি কোটার মধ্যে নিয়ে এসে তাদেরকে সন্তুষ্ট করে ভোট বাক্সের রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডি জোট, সেটা আজকের রায়ের ফলে প্রকাশ্যে চলে এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য। आज ही कोलकाता हाई कोर्ट ने इस इंडी अलायंस को एक बहुत बड़ा तमाचा मारा है। कोर्ट ने 2010 के बाद से जारी सारे ओबीसी सर्टिफिकेट कैंसिल कर दिया है। क्यों? ये इसलिए किया गया क्योंकि पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए थे। ये वोट बैंक की राजनीति, ये तुष्टीकरण की राजनीति, ये तुष्टीकरण की सनक हर पार कर रही है। শুনলেন বন্ধুরা, প্রধানমন্ত্রী পরিষ্কার বলছেন যে মুসলিমদের সংরক্ষণ দিতে গিয়ে যারা অ্যাকচুয়ালি সংরক্ষণ পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আর এই রায়ের জন্য নয়, ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের একাধিক জায়গা থেকে এই মন্তব্য করেছেন কংগ্রেসের উদ্দেশ্য নিয়ে। তারা ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণে আওতায় নিয়ে এসে যারা অ্যাকচুয়াল সংরক্ষণের প্রাপ্য তাদেরকে বঞ্চিত করবে বলে লাগাতার ভারতের প্রধানমন্ত্রী জনসভা থেকে সতর্ক করে গিয়েছেন। এবং কার্যত সেটাই যেন প্রতিফলিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যে ধরনের কাণ্ড কারখানা ঘটেছে, যে অনৈতিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশকে এই আওতাভুক্ত করে দেওয়া হয়েছে, ধর্মের ভিত্তিতে যেভাবে সংরক্ষণের মারাত্মক অভিযোগ উঠেছে, সেটা কিন্তু বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সভা থেকে কিন্তু সতর্ক করে দিচ্ছিলেন। আর ভাবতে পারেন, যদি কোনোভাবে আমাদের এই ইন্ডি জোট কিংবা তৃণমূলের সরকারের জোট ক্ষমতায় চলে আসে কেন্দ্রে, তাহলে কি করতে পারে? এরা ধর্মের ভিত্তিতে সমস্ত কিছুর ভাগাভাগি করতে পারে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন, আমি শুনছিলাম, যে এরা চায় ধর্মের ভিত্তিতে যেন টেন্ডার হোক, ধর্মের ভিত্তিতে যেন বাজেট অ্যালোকেশন হোক, এইরকম সবকিছু এরা ধর্মের ভিত্তিতে করতে চেয়ে আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বাক্সকে নিশ্চিত করতে চান বলে স্বয়ং অভিযোগ জানালেন ভারতের প্রধানমন্ত্রী। আপনাদের দেখাতে চাইবো, একটি এক্স হ্যান্ডেলের পোস্টে শেয়ার করা হয়েছে কলকাতা হাইকোর্টের একটি রায় বলে উল্লেখ করা হয়েছে। দেখুন 24 নম্বর প্যারাটা একটু লক্ষ্য রাখুন, সেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। রেকর্ডস উড রিভিল দ্যাট on or about 8 February 2010 it was published on all leading newspaper that the government has announced 10% reservation for Muslim community. Within a period of 6 months thereafter, the commission recommended 42 classes OBC, out of which 41 class belongs to Muslim region. বাকিটা আপনারা পড়ে নিতে পারেন। অর্থাৎ এই অংশটুকুতে বলা হচ্ছে 2010-এর যখন বামফ্রন্টের শেষের দিকে সরকার ছিল, তখনই নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলা হয়েছিল 10% মুসলিম রিজার্ভেশনের কথা। এবং তখনই যে 42টি ক্লাসকে ওবিসির আওতায় নিয়ে আসা হয়েছিল, ওই 42টার মধ্যে 41টি কমিউনিটি ছিল মুসলিম রিজিয়নের। তাহলেই ভেবে দেখুন, বামফ্রন্ট সরকার কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস যা করেছিল তার সূচনাটা
এই অ্যাপিজমেন্টের সূচনা বামফ্রন্ট করে গিয়েছিল। রায়টা কেন হলো হঠাৎ করে? 2009 সাল বামফ্রন্ট সরকারে যাওয়ার আগে বামফ্রন্ট সরকার নিজেদেরকে বাঁচানোর জন্য ওবিসি এ রিজার্ভেশন চালু করলো, মানে মুসলিম রিজার্ভেশন চালু করলো ইন দ্য গাইজ অফ ওবিসি হিন্দুদের অধিকার খর্ব করা হলো। তারপর এই সরকার আসলো, এই সরকার সেটাকে চালিয়ে গেল এবং রিজার্ভেশন মানে ওবিসি এ রিজার্ভেশন 17.5% প্রায় নিয়ে চলে গেল। ওবিসি বি অর্থাৎ হিন্দুদের সেকেন্ড ক্যাটাগরিতে ফেলে দেওয়া হলো, তাদের রিজার্ভেশন কাট করা হলো। ভারতবর্ষের সংবিধান ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন পারমিট করে না, কিন্তু তা সত্ত্বেও সেটা করা হলো। হাইকোর্ট আজকে পুরোটাকে উড়িয়ে দিয়েছে। কিন্তু যারা চাকরি পেয়েছিল তাদের চাকরিটা থাকবে, তাদের চাকরিতে আপাতত কিছু হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এই ওবিসি এ সার্টিফিকেট দেখিয়ে কেউ আর চাকরি পাবেন না। আবার বলছি, হিন্দুদের অধিকার সুরক্ষিত হলো। নমস্কার। এবং আপনাদের দেখাতে চাইবো এক্স হ্যান্ডেলের একটি পোস্ট, সেখানে ফ্যাক্টস বলে একটি চ্যানেল থেকে লেখা হচ্ছে, দিস ওয়াজ দ্য লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, see the names selected against OBC A vacancies. Today's Kolkata High Court decision to cancel all OBC certificate is the landmark decision by High Court and should be implemented across states. বলে একটি লিস্ট দেওয়া হয়েছে। লিস্টটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু আবঝা, পরিষ্কার ওপরে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আমি এর সত্য মিথ্যা জানি না, যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। এবং সেখানে যে লিস্টটা রয়েছে আপনারা পজ করে একটু দেখে নেবেন। এই 37 জন যাদের পুলিশে চাকরি হয়েছিল, ডেট দেওয়া রয়েছে 18/6/2021। সেখানে আপনারা নামগুলো একটু পড়ে নেবেন। সেখানে ওবিসি কোটাতে কতগুলো সাধারণ মানুষ চাকরি পেয়েছেন আর কতগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরি পেয়েছেন, আপনারা পজ করে চাইলে একটু পড়ে নিতে পারেন। এবং আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিভিন্ন জনসভা থেকে বলতে শুনেছি সংখ্যালঘু বা মুসলিমদের উদ্দেশ্যে, যে আপনাদের ওবিসি সংরক্ষণের কাজটা কে করেছে? আমাদের সরকার করে দিয়েছে। এই ভিডিওটা এই মুহূর্তে নেই, কিন্তু এই নির্বাচনী প্রচারেই আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি। আমার মনে প্রশ্ন উঠেছিল, কি করে মুখ্যমন্ত্রী একটি ধর্মের নাম করে এইভাবে বলতে পারেন যে আপনাদের সংরক্ষণ কে করে দিয়েছে? ধর্মের ভিত্তিতে সংরক্ষণ এইরকম প্রভিশন আমাদের আইন দেয় না। তা সত্ত্বেও কিভাবে ভোট ব্যাংকের পলিটিক্সকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত কাজ করে গেছে, আজকে বোধহয় কলকাতা হাইকোর্টের এই রায়ের পর একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে মানেন না বলে আগেই বলেছিলেন এবং তিনি কোনোভাবেই ছেড়ে দেবেন না। সুপ্রিম কোর্টে তো তারা তো যাবেন, এটা পরিষ্কারই। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আরো একটি ফুটেজ আপনাদের দেখাতে চাইব। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে, যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি, অনেক ব্যাপারে বিখ্যাত, কাজ নেই কর্ম নেই। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না, মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে, এটা কখনো হতে পারে? তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয়। তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে? সংখ্যালঘুরা কখনো তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। দেখুন, মানুষের সামনে এত কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যখন পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট বলছে অন্যায় বা অনৈতিক উপায়ে এই ধরনের সংরক্ষণ করা হয়েছে, SC/ST কমিশনকে ইনভলভ না করে বা যেভাবে আইনগত পদ্ধতি সেই আইনগত পদ্ধতি না মেনে পছন্দ মতো লোকদের কিন্তু এই সংরক্ষণের আওতায় নিয়ে এসেছে এই রাজ্যের সরকার। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এইগুলো জানার পরেও যখন ভোটের লাইনে গিয়ে ভোট দিতে যাচ্ছেন, তার মানে কার্যত তারা বলেই দিচ্ছেন যে আমাদের চাকরির দরকার নেই, আমাদের চাকরিটাও তৃণমূল কংগ্রেস নিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে দিয়ে দিতে পারেন। তার কারণ যারা গভর্নমেন্টের এই নীতিকে সমর্থন করছেন, তিনি যদি ওবিসি হয়ে থাকেন এবং তাহলে তো তিনি চাকরিটা পেতে পারতেন। আজকে তাদের চাকরিগুলোকে কেড়ে নিয়ে পছন্দ মতো কিছু লোকেদের এই ওবিসি কোটায় নিয়ে এসে চাকরি দেওয়ার একটা পরোক্ষ ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেসের সরকার। আর তার সত্ত্বেও কিন্তু আমরা দেখুন আমাদেরই ঠকাচ্ছে, আমাদেরই চাকরিগুলো চলে যাচ্ছে চাকরি পাওয়ার পরে কিংবা চাকরি পাওয়ার আগেই।
তা সত্ত্বেও কিন্তু আমরা কোন মধুতে জানি না এর পেছনেই ছুটছে, এবং সেই কারণেই আজকে আমাদের এই পরিণতি। রাস্তার মধ্যে আমাদের ঘরের ছেলেদের দিনের পর দিন বসে থাকতে হয়েছে, চাকরি পাওয়ার পরেও চাকরি হারাতে হয়েছে। তার জন্য কি দায়ী আমরা নয়? সবকিছু জেনে বুঝেও যদি আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়ে আসি দিনের পর দিন, তার ফল তো পশ্চিমবঙ্গবাসীকেই ভোগ করতে হবে। আর সেই দুর্ভোগটাই বোধহয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী করছে, জানি না কতদিন করতে হবে। তবে এটুকু আমার মনে যথেষ্টই সন্দেহের উদ্রেক হয়, আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্টই লিবারাল রাজনৈতিকবিদদের কোনো সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট কিন্তু অত সহজে হস্তক্ষেপ করতে চান না। তার কারণ আমরা দেখেছিলাম 26,000 চাকরি বাতিলের পর যখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, যে রাজ্য ক্যাবিনেট সুপার নিউমেরারি পদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আমাদের সুপ্রিম কোর্ট সেই অংশটিকে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন। তারপরে এই মুহূর্তে তারা সামার ভ্যাকেশনে চলে গিয়েছেন। আপনারা ভাবুন, সুপ্রিম কোর্টে এত কেস পেন্ডিং রয়েছে, তারা নাকি এই মুহূর্তে সামার ভ্যাকেশনে গিয়েছেন। ভারতের এতগুলো সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, এত এমপ্লয়মেন্ট রয়েছে, কেউ এইরকম সামার ভ্যাকেশন পান না। অথচ সুপ্রিম কোর্ট, যাদের প্রতিনিয়ত কাজ করা সব থেকে বেশি জরুরি, তারা কিন্তু সামার ভ্যাকেশনের সুযোগ পাচ্ছেন। এবং সামার ভ্যাকেশন থেকে ফিরে আসার পর তারা এই 26,000 চাকরি বাতিলের শুনানিকে আরো একবার, এই 26,000 চাকরি বাতিলের ঘটনাটিকে আরো একবার শুনানি করবেন। এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট খুললেই এই 5 লক্ষ ওবিসি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবেন। এবং জানি না তারা হয়তো সুপ্রিম কোর্ট থেকে বড় বড় লয়ার দাঁড় করিয়ে কোনো রকম ফেভারেবল সিদ্ধান্ত নিয়ে আসতে পারবেন কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে কঠোর সিদ্ধান্তগুলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে নেওয়া হয়, যেগুলো কার্যত সমাজ সংস্কারকের ভূমিকা তারা করছেন, বারবার সেগুলো সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে। সেটা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি। আর সেই কারণেই আজকে এই রায়ের পর যারা আশান্বিত হচ্ছেন, সুপ্রিম কোর্ট খোলা পর্যন্ত অপেক্ষা করুন। তার কারণ অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালের মতো দুধে আইনজীবীরা কিন্তু প্রচুর টাকা, আমাদের করের টাকা নিয়ে এই সমস্ত রায়গুলিকে স্থগিতাদেশ করানোর জন্য তারা আদা জল খেয়ে নামবেন। তাই এখনো পর্যন্ত আশান্বিত হওয়ার কোনো ব্যাপার নেই। সুপ্রিম কোর্টের কাছ থেকে যখন এই ধরনের রায় আসবে তখনই কিন্তু আমাদের আনন্দিত হওয়ার কারণ থাকবে। তার কারণ আমরা বিশ্বাস করব, সত্যি যে ফ্যামিলিটি নিডি, সত্যি যে ফ্যামিলিটির সংরক্ষণের আওতায় আসা উচিত, সেটা ধর্মের ভিত্তিতে নয়, সেটা মুসলিম সম্প্রদায় হতে পারে, হিন্দু সম্প্রদায় হতে পারে, শিখ বা খ্রিস্টান সম্প্রদায় হতে পারে, সংরক্ষণের আওতায় আসার কথা তারাই যেন আসে। কিন্তু আমি একটি ধর্মের 90% নিয়ে আসলাম এই সংরক্ষণের মধ্যে। এই ধরনের যারা করছেন তারা বোধহয় সত্যি অন্যায় করছেন। এবং কলকাতা হাইকোর্ট যে দৃঢ়তা দেখিয়েছে, আগামী দিনে সুপ্রিম কোর্ট এই দৃঢ়তা দেখাতে না পারলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে হতাশা অবশ্যই নেমে আসবে। আপনারা কি বলছেন? এটাকে ওয়েলকাম জানাচ্ছেন কিনা? এবং নির্বাচনের মধ্যে রাজ্য সরকার যে আরো একবার চাপের মুখে পড়লো, সেটা বলাই বাহুল্য। এর প্রভাব রাজনীতির বা ভোট বক্সে পড়বে কিনা সে কথাও আপনারা লিখতে পারেন। এবং সত্যি এর প্রভাব যদি ভোট বাক্সে পড়ে, তাহলে তৃণমূল কংগ্রেসের যতটা ভরাডুবি হয়েছিল সেই গভীরতা কিন্তু আরো বেড়ে যেতে পারে। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। এখনকার মতো এখানেই শেষ করলাম।